আমার আসলে পুনর্জন্ম হয়েছে এই গত 15ই আগস্টের পর থেকে। আমি অন্য এক স্বাধীন খসরু। হ্যাঁ, অন্য একটা স্বাধীন খসরু, এবং স্বাধীন খসরু ঘোষণা দিয়ে বলেছেন, আমাকে বলা হয়েছে আর স্বৈরাচারের দোষর, আওয়ামী লীগের দোষর, আর কিছু বলতে হবে না, আমি আওয়ামী লীগ হয়ে গেলাম। স্বাধীন খসরু সর্বশেষ। কারণ ফেসিস্ট আর দূষর আর চামচা আফসোস লীগ কালচারাল ফেসিস্ট হয়ে থেকে লাভ কি? যখন আওয়ামী লীগ না হয়ে ওই আখ্যা পেয়েছি বানিয়ে দিচ্ছে, তাহলে তো আওয়ামী লীগই থাকা ভালো। এখন আমি আওয়ামী লীগ, আসলে আমি আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের এই দুঃসময় আমি আওয়ামী লীগ, সুসময় না। এবং স্বাধীন খসরু সর্বশেষ যেটা করেছেন, আমাদের জাতির পিতা হচ্ছে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু হওয়ার একটা বিশাল একটা ইতিহাস আছে। 69 গণঅভ্যুত্থানের পরে এই তোফায়েল আহমদরা, ছাত্র নেতা, তারাই উপাধিটা দিয়েছিলেন। সেই বঙ্গবন্ধু আজকে বাংলাদেশে স্বাধীনতার, বাংলাদেশের জাতির পিতা স্বাধীন বাংলাদেশে একটা অপদস্থ করা হচ্ছে নানাভাবে, এবং যার নেতৃত্ব করা হচ্ছে তিনি হচ্ছেন প্রফেসর ইউনূস। স্বাধীন খসরু তাকে নাম দিয়েছেন বঙ্গশত্রু। স্বাধীন খসরু, এই বিষয়টা আপনার মাঝে কেন আসলো? আপনি আমাকে প্রথমে বলেন এই আখ্যাটা কেমন লেগেছে আপনার? খুবই ভালো লাগে, খুবই ভালো, একেবারে পারফেক্ট, একেবারে যোগ্য ব্যক্তির জন্য যোগ্য উপমা হয়েছে। না, ধন্যবাদ আপনাকে। আর এই আখ্যাটা আমার মাথায় আজকেই আসলো। গতকালকের থেকে আমি দেখছি ডক্টর ইউনূস নিউ ইয়র্কে যাওয়ার পরে, মানে আমেরিকায় তো এক ধরনের যুদ্ধ, আমাদের জয় বাংলার লোকজন ভালোই আপ্যায়ন করছে তার 104 জনের দলকে, যাদেরকে নিয়ে গেছে সাথে। তো জাতিসংঘের দিয়ে যে 26 তারিখ মনে হয় ভাষণ দেবেন, এমন ভাবে প্রচার তারা, এই ডাস্টবিন শফিক আর তারা করছে, ইউনূস গংরা, মনে হচ্ছে এই প্রথম ভিখারির দলরা জাতিসংঘে গিয়েছে, প্রথম ভাষণ দেবে আন্তর্জাতিক একজন খেলোয়াড়। আর এই 25শে সেপ্টেম্বর 1974 সাল, আমরা সবাই জানি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন এই জাতিসংঘে। তো তারা এইটার সাথেও সবকিছু তো মুক্তিযুদ্ধ 71-এর সাথে তাদের ইয়ে হচ্ছে প্রতিযোগিতা, এইখানেও প্রতিযোগিতা করছে। এই ছবিটা তাদের, এই নিউজটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটা দেখার পরেই মাথায় আসলো যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো বঙ্গবন্ধু হিসাবে আখ্যা দেওয়া হয়েছে, বঙ্গশত্রু তো কেউ ওইভাবে মানে আছে, আছে যে রাজাকার সর্দার আছে, দালালরা আছে, কিন্তু বঙ্গশত্রু হিসাবে কাউকে আখ্যা দেয়া হয়নি। ওই জায়গা থেকেই আমার মাথায় হঠাৎ করে আসলো, আমি ওই দুইটা ছবি দিয়েই, যে কোথায় বঙ্গবন্ধু কোথায় বঙ্গশত্রু, ওই বঙ্গবন্ধুর ছবিটা 74-এর আর ইউনূসের ইয়েটা দিলাম নিচে। যে একটা কথা আছে না, কোথায় মহারানী, আর ওই পরের শব্দটা বলতে পারছি না লাইভে, তো মানে অন্য সময় হয়তো বলতে পারতাম, কিন্তু এখন আর বলতে চাচ্ছিও না। ওইটা মাথায় আসলো, তো ওইখানেই দিলাম যে কোথায় বঙ্গবন্ধু আর কোথায় বঙ্গশত্রু। এই জিনিসটা দেশে যে নিউজ হয়ে যাবে, এটা আমার ফেসবুক স্ট্যাটাসে পোস্ট ছিল। আমি জানতে পারলাম, আমাদেরই একজন সিনিয়র সাংবাদিক, উনি আমাকে জানালেন, এই পোস্টারটা আমাকে পাঠিয়েছেন নঈম নিজাম ভাই, বাংলাদেশ প্রতিদিনের। জানি না আমি ওনার নাম উল্লেখ করাতে কোনো কিছু হবে কিনা, কারণ বাংলাদেশে আসলে কেউ নিরাপদ না এই দখলদার সরকারের কাছে। তবে বাংলাদেশে নেই, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নাই। আচ্ছা আচ্ছা, এইটা আমি তাহলে জানতাম না। এই নঈম নিজাম ভাই আমাকে এটা পাঠিয়েছেন। আমি স্ট্যাটাসটা দেওয়ার পরে, আমার পোস্টটা দেওয়ার পরে, কোথায় বঙ্গবন্ধু আর কোথায় বঙ্গশত্রু, এটা দেওয়ার আধা ঘন্টা না 1 ঘন্টা পরেই মেসেঞ্জারে নঈম নিজাম ভাই আমাকে এই পোস্টারটা পাঠিয়েছেন। দেখলাম আজকের কণ্ঠ পত্রিকা এটা দেয়া হয়েছে। তা আমার দেখে তো আমি আসলে ওইটা মানে এটা নিউজ হবে, এইটা পোস্টার হবে কিছুদিন থেকে আমি খেয়াল করেছি, হয়তো আপনিও খেয়াল করেছেন। 15ই আগস্ট বঙ্গবন্ধুকে শোকবার্তা জানানোর পরে যখন জুতা পেটা খেলাম, ঢাকা ইউনিভার্সিটি রাজুতে জুতা পেটা করলো, নাম ধরে ধরে আমাদের নতুন আখ্যা আসলো কি, কালচারাল ফেসিস্ট। এরপরের থেকে
প্রায়ই আমি যখন দু একটা লাইন শব্দ একটা স্লোগানের মতো লিখি, প্রায়ই দেখি যে প্রথম সারির নিউজ পেপার গুলোতে এই একটা ইয়ে হয়ে যায়, একটা পোস্টার হয়ে যায়, পোস্ট কার্ড হয়ে যায়। তো আজকেও যেটা হয়েছে আমার ভালো লাগছে, আমি গর্বিত। আমি এইটাও এই পোস্টারটা দিয়ে আমি আরেকটা পোস্ট করেছি, জীবনে যদি আর কিছু নাও করতে পারি কোনো আফসোস নেই, আর কিছু না করলেও চলবে। নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে যে এমন আপনি একটা তো কাজ করতে পেরেছি। এইভাবে বলছেন, আপনার একজন ভক্ত, তার নাম হচ্ছে এমডি রফিক খান, তিনি প্রস্তাব করেছেন ইউনূসের নোবেলটা নিয়ে খসরু ভাইকে দেয়া। না 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 না, আমি ভাইকে সম্মান করে বলছি, ভাই এইটা তো গন্ধ, ইউনুসেন্টটা না। কিচ্ছু লাগবে না, এই যে আপনি যা দিয়েছেন মনের থেকে ভালোবেসে যেটা বলেছেন, এটা ইউনুসের লবি করা টাকা দিয়ে। এটা আমরা সবাই জানি, মানে নোবেল প্রাইজ হচ্ছে শান্তি পুরস্কার যেটা, এটা ম্যাক্সিমাম আপনারা গুগল সার্চ করেন, এরা দেশদ্রোহী প্রত্যেক দেশে 17টা না 16টা অলরেডি দেয়া হয়েছে ইউনুস সহ। এই দেখেন, এই যে মায়ানমারের দেখেন সূচি, এরা পাগল, এরা ফেসিস্ট। আর এইটা প্রত্যেকটা একমাত্র শান্তি পুরস্কারটাই হচ্ছে ওই যে টাকা দিয়ে লবি করে। যেমন এইবার ট্রাম্প অলরেডি বলে ফেলেছে, আমি 7টা যুদ্ধ থামিয়েছি, আমি নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত, সে নিজেই দাবি করেছে। আমি অবাক হব না যদি তাকে দেয়া হয়। বারাক ওবামাও পেয়েছে, আমি অবাক হব না। তবে আমি এই ইউনুসের নোবেল প্রাইজ, এইটা এত গন্ধ, দুর্গন্ধযুক্ত, এইটা নিতে পারবো না, বুঝছেন? এটা কলুষিত। এর থেকে আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক মূল্যবান ভাই, অনেক ধন্যবাদ। আপনার এই ভালোবাসার শক্তি যে কত বিশাল মানুষের আর কি, সেটা আমরা প্রতিদিন আপনার পোস্ট গুলা থেকে টের পাই। অন্য একটা স্বাধীন খসরু আমাদের সামনে এখন, এবং এই যে আমাদের দেশটা, আমাদের চমৎকার একটা ইতিহাস, ঐতিহ্য, সঙ্গীত, কালচারাল একটা দেশ, ধর্ম নিরপেক্ষ একটা গ্রাম ছিল আমাদের, সবাইকে নিয়ে আমরা থাকতাম, ভালো থাকতাম। আপনি খেয়াল করেছেন এই ইউনূসের দেশে অরাজকতা কোন পর্যায়ে পৌঁছেছে? গ্রামের একজন ফকির মানুষ, তার চুল কাটা হয়েছে, এবং এটা শুধু কাটা না, এটাকে ভিডিও করা হয়েছে, প্রতিটা পর্ব এটা পোস্ট করা হয়েছে। আমি বাড়ি ভাই কি বলবো, শিল্পীরা এমনিতে ইমোশনাল, আবেগী হয়, আমি একটু বেশি আবেগী। আমি কালকে ফেসবুকে ওই ভিডিওটা আমি দেখেছি, ভিডিও চিত্রটা সহ্য করতে পারিনি, দেখতেও চাইনি, কিন্তু দেখতে চেয়েছি যে ওরা কি করে, কি করছে। আমি পরে ছবিটা, স্থির চিত্রটা আমি শেয়ার করেছি ফেসবুকে, ভিডিও চিত্রটা শেয়ার করতে পারিনি। একটা কথা উনার, আল্লাহ তুই দেখিস, যখন উনি আর পারে নাই, অসহায় ওই মাটিতে পড়ে গেছে, শুধু বলছে আল্লাহ তুই দেখিস। আমরা জানি এই উপমহাদেশে ইসলাম ধর্ম কারা এনেছেন, কাদের মাধ্যমে ইসলাম ধর্ম এসেছে? এই উপমহাদেশে, আমাদের উপমহাদেশে এই সুফি সাধক সন্ন্যাসীরা ইসলাম নিয়ে এসছেন। এই সুফি সাধক সন্ন্যাসীদের মাধ্যমেই উপমহাদেশে ইসলাম এসেছে। আমাদের এই উপমহাদেশে এখন কোন সুফি সাধক সন্ন্যাসী নিরাপদ নয়। আমি তো এই যে ফ্রড মাজার, বরবাদ মাজার, আমি চাই এই মানুষের মতো দেখতে যারা এই কাজটা কালকে করেছে, ওরা যাক না, ফরহাদ মাজারের চুলটা কাটুক। এই যে ক্রিকেটার আছে, জঙ্গি মনোভাবাপন্ন জাকের আলী হবিগঞ্জের, ওর চুলটা কাটুক। ওর চুলদারি কাটে না কেন? ফরহাদ মাজারের চুলদারি কাটে না কেন? তাহলে তো বলতে হবে নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, লালন, হাসন রাজা, গগন হরকরা, আমাদের কবি শামসুর রহমান, উনারা চলে গিয়ে বেঁচে গেছেন। আমি ওই ভিডিও চিত্রটা ওনারা নিতে পারি নাই। সবচেয়ে ব্যাপার এটা তো একটা ধরেন মানুষের মানবাধিকার, এইভাবে তার উপর যে আইন, দেশে পুলিশ, কারণ মামলা করার দরকার নেই, অভিযোগ করার দরকার নেই, পুলিশের কাজ ছিল। এইটা আমরা সবাই জানি, এই বেশ নিয়ে, মানুষের নিয়ে এই ধরনের কোন আচরণ, এটা ফৌজদারি অপরাধ, আপনি এটা করতে পারবেন না।
এটা ফৌজদারি অপরাধ 100%। এখন কাকে কি বলবেন? আমাদের দেশে তো কোনো সরকার নাই, এটা তো দখলদার। আমাদের সরকার ব্যস্ত, প্রেস কনফারেন্স করছে, পুলিশ প্রেস কনফারেন্স করছে কোনো বাড়িতে, কোনো হোটেলে, কোনো জায়গায় যদি আওয়ামী লীগের কেউ থাকে এবং যদি পাওয়া যায় ওই বাড়িওয়ালাকে গ্রেফতার করা হবে। জি তার বলে দিলেই পারে আওয়ামী লীগের কেউ বাংলাদেশে থাকতে পারবে না। জি, এইটাই দেখলাম যে পুলিশের চাকরি, ওসির চাকরি চলে যাবে যদি ছাত্রলীগের আওয়ামী লীগের কোনো মিছিল হয়। মানে এখন আপনি বলেন ফ্যাসিস্ট কি জিনিস, ফ্যাসিস্ট কাকে বলে, এইটা তো তারা মানে বলার তো কি কোনো শব্দ পাচ্ছি না। এই সুন্দর ছোট্ট দেশটা, আমাদের জনসংখ্যা বেশি, 3 ফসলা জমি, আমাদের মানুষ, সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ খুবই কর্মঠ, মনের দিক থেকে খুব শক্ত, বীরের জাতি, ধ্বংস করে দিল এই বঙ্গশত্রু ইউনূস। এখন আমরা কি বলবো, কালকের ঘটনাটা বিশেষ করে বাড়ি ভাই, এই যে আপনি মানে মোটামুটি একটু ইয়ে হয়েছিলাম আমি কালকের থেকে, কিন্তু খুবই আপসেট। আজকে আবার মনে করে আপনি দিলেন, এটা নিতে পারি নাই। মানবতা কোথায়? মানবতা তো চুরি হয়ে গেছে, আমাদের দেশে কোনো মানবতা নাই, কোনো মানুষ নাই। আর আমার কাছে সবচেয়ে বেশি ইয়ে লাগে যে কিছুদিন আগে, এই যে আপনার মনে আছে, আমরা তো একই এলাকার মানুষ, আমাদের লাতু, শ্রীমঙ্গল, কুলাউড়া ইয়ে ট্রেনে একজন ইয়ে থাকতো, যে দুতারা অথবা বেহালা নিয়ে ইয়ে গান করতো, সামান্য মানুষ ইয়ে স্বইচ্ছায়, এটা কোনো বিনিময়ে সামান্য খুচরা পয়সা দিত, ওইটা দিয়ে সারাদিনের বাজার করে রাতে রান্না করে খেত, একবেলা খেত। এদের উপার্জনই ছিল এইটা। এর মধ্যে বেশিরভাগই কিন্তু জন্মান্ধ, সাথে একটা বাচ্চা থাকতো। এইটা আমার একটা অভ্যাস হয়ে গেছিল লাতুর থেকে। আমি যখন কুলাউড়া যেতাম, শ্রীমঙ্গল যেতাম, কোনো এই ধরনের কোন শিল্পী না পেলে ভাল লাগতো না, একটা অভ্যস্ততা হয়ে গিয়েছিল। থাকলে তো ভাল লাগতো। আর উনাদের ইয়েটাই যে কোনো খারাপ কাজ না করে, চুরি না করে, ছিনতাই না করে, তো কিভাবে করবে? বেশিরভাগই জন্মান্ধ অথবা শারীরিকভাবে কোনো না কোনো ভাবে অক্ষম, এরা এই কাজটা করে ইয়ে করতো। আর এটা সারা পৃথিবীতে আছে। আপনি সিডনি বলেন, লন্ডন বলেন, নিউ ইয়র্ক বলেন, প্যারিস বলেন, মাদ্রিদ বলেন, বার্লিন বলেন, সব জায়গায় বাস্কিং এই জিনিসটা আছে। এটা একটা শিল্প, এটা সম্মানের চোখে দেখা হয়। সব মিউজিক স্টুডেন্টরা এটা করে। আমাদের দেশের ওই দেশে করেছেন শাফিন আহমেদ, হামিন আহমেদ, এই দেশে লেখাপড়া করেছেন ইংল্যান্ডে, উনারা করেছেন। আমাদের হেরল্ড রশিদ চৌধুরী, হেরল্ড ভাই, ইংল্যান্ডে লেস্টার স্কোয়ারে, ওয়েস্ট এন্ডে এইটা করেছেন। আমাদের বাঙালি পাড়া হোয়াইট চ্যাপলে এখন একজন আছে সারে কেন্ট থেকে, উনি কথা দিয়েছে, যদিও আমি পাইনি, ভিডিও চিত্র দেখেছি, যে উনি বাংলাদেশের বিশেষ দিনে বাঙালি পাড়া হোয়াইট চ্যাপল টিউব স্টেশনের সামনে এসে বাংলা গান শোনাবে। উনি অলরেডি শোনাইছে, কথা দিয়েছে যে 16ই মার্চ, 26শে মার্চ, পয়লা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, আমাদের বিশেষ বিশেষ দিনে উনি বাংলা পাড়া হোয়াইট চ্যাপলে এসে, এটা একটা ওপেন মার্কেট, এইখানে শুধু বাঙালি না, ইউরোপিয়ান থেকে শুরু করে ইংলিশ সব মিক্সড, এই দেশ লন্ডনে উনি করবে, গান শোনাবে। তো এটা সারা পৃথিবীতে চলে। কিছুদিন আগে ট্রেনে এক জঙ্গি এইভাবে উঠে একজন অন্ধ এই শিল্পীকে ট্রেনের মধ্যে উনি ওই জঙ্গি বেহালা কেড়ে নিয়ে গান গাইতে করেছে, বাধা দিয়েছে, বাধ্য করেছে না গাইতে, না বাজাতে। এই কাজ চলতেছে। কালকে চললো আরেকটা। বলেন আমরা কোথায় আছি? আমার কথা হচ্ছে ওইটা নিয়ে, ট্রেনে ওইটা নিয়ে আমি লিখেছিলাম যে ট্রেনে তো আরো যাত্রী ছিলেন, উনারা বসে বসে কি আঙ্গুল চুষছেন না তামাশা দেখছেন? উনাদের ভিতরে কি কোনো মনুষ্যত্ব নাই, কোনো দায়িত্ববোধ নাই? একজন মানুষ দাঁড়াইলে কিন্তু 10 জন দাঁড়াইতো, একা একজন জঙ্গি এই কাজটা করতে পারে। এখানে এই বগিতে আরো 50 জন মানুষ। এই কালকে অসহায় এই সাধুর যেটা দেখলাম, অনেক মানুষ দূর থেকে দেখছে, কেউ আওয়াজ তুলছে না। তো মানুষ কোথায়? মানুষ আওয়াজ করছে না,
সাধুদের কাছ থেকে একটা প্রতিবাদ এসেছে স্বাধীন খসরু। আমি আজকে একটা দেখলাম, ফুটেজ দেখলাম, সাধু তো প্রতিবাদ করে বলছেন, সাহস থাকলে আয়, আমার চুল কাটতে আয়। হ্যাঁ, এটা প্রতিবাদ করছেন সাধু। আর আপনি ওই যে গানের সাধুরা করছেন, কিন্তু কতক্ষণ ওনারা টিকতে পারবেন, কতক্ষণ করতে পারবেন? প্রশাসন তো কোনো সহযোগিতা করবে না, সাহায্য করবে না। এখন জনসাধারণ যদি সাহায্য না করে, আমি আরেকটা দেখেছি যে ফরিদা পারভিনের শ্রদ্ধা কি একটা অনুষ্ঠান হচ্ছে, এখানে প্রতীকী অর্থে এই সাধুর একটা বড় করে পেন্টিংসে ঘৃণা শব্দটি লিখে, উনার চুল কাটার ওই শব্দটা ছবিটা এঁকে ঘৃণা লিখে প্রতীকী অর্থে একজনের চুল কাটা হচ্ছে। এই চুল কাটাকে কেন্দ্র করে ইরানে বিশাল একটা আন্দোলন তৈরি হয়েছিল। খেয়াল আছে না? কয়েক মাস গত বছর ইরানে এই চুল কাটাকে কেন্দ্র করে বিশাল একটা আন্দোলন তৈরি হয়েছিল। বাংলাদেশটাও কিন্তু তেমন একটা দেশ ছিল, কেন যেন সবাই এবং প্রতিবাদ করা মানবাধিকার কর্মী যারা, ব্যক্তিত্ব যারা, বিশিষ্ট ব্যক্তি, তারা সবসময় কথা বলতেন, তারা এখন কেউ কথা বলছেন না। কিন্তু না, কেউ কথা বলছে না, এই কথাটাই আমি বলছি। আর এই দখলদার ফ্যাসিস্ট সরকার তো কিছু বলবে না, তার প্রশাসন কিছু বলবে না, পেটোয়া বাহিনী পুলিশ কিছু বলবে না। এই অসহায় প্রান্তিক সাধু সন্ন্যাসীরা, এই যে মুসলমান দেখবেন, কেউ যদি এ ব্যাপারে পুলিশকে কন্ট্যাক্ট করে, পুলিশ বলবে আমরা কোনো অভিযোগ পাই নাই, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আরে বাবা, এটা অভিযোগ পাই ব্যবস্থা না, পুলিশ তো সমাজের একটা বাসিন্দা, পুলিশ এটা দেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা কারো অভিযোগ করার তো ব্যাপার না, পুলিশের দায়িত্ব, এটাই পুলিশের দায়িত্ব। এক্স্যাক্টলি, আমি পুরোপুরি আপনার সাথে সহমত। এইটা অভিযোগ করার কোনো বিষয় না, অলরেডি যোগাযোগ মাধ্যমে এটা পাবলিশড হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে। এই সূত্র ধরে এই পুলিশ গিয়ে, এখানে কোনো অভিযোগ, কেস, এফডিআর কোনো কিছু লাগে না। আমি এই সুযোগে স্বাধীন খসরু, এই সুযোগ অস্ট্রেলিয়ার একটা ঘটনা শেয়ার করি এখানে। অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার তখন ম্যালকম টার্নবুল, একটা ছবি পত্রিকায় ছাপা হলো, টার্নবুল একটা স্পিড বোটে বসা, কিন্তু আইনটা হচ্ছে স্পিড বোটে বসা থাকলে একটা বেস্ট পরা থাকতে হবে, বেস্ট না পরে স্পিড বোটে বসতে পারবে না নিরাপত্তার কারণে। তখন ওই ছবিটা দেখে ওই কর্তৃপক্ষ প্রাইম মিনিস্টারের কাছে জরিমানার পাঠালো। এটা মানে $400 কত জরিমানা ছিল, সেই জরিমানা পাঠালো ছবিটা দেখে। কিন্তু প্রাইম মিনিস্টার সেই জরিমানা শোধ করলেন, শোধ করে তার জনপ্রিয়তা বাড়লো, আইনকে সম্মান দেখানো। আমাদের পুলিশ কিন্তু কেন যেন সে জাতিসংঘ বাহিনী থেকে যায়, কত জায়গায় যায় সে, কিন্তু দেশে একই কথা বলে, কেউ অভিযোগ করে না, অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। এটা তো ওই যে বলিউডের হিন্দি ফিল্মে এই ধরনের কাহিনী থাকে, ভিলেনের কারণে ভয়ে কেউ করে না। পুলিশের যখন জবাবদিহিতা, পুলিশের কাছে প্রশ্ন আসে, তখন তারা গিয়ে ওই পাবলিকের সামনেই বলে। এইটা প্রচলিত, ওই ফর্মের সিনেমা হয় বলিউডে, আমাদেরও হয়। তখন পুলিশ আবার পাবলিকলিও যায়, পাবলিকের কাছেও যায়, গিয়ে বলে এই কেউ কি কিছু দেখেছো, কেউ কিছু জানো এই ঘটনা সম্পর্কে? পাবলিক তো ভয়ে কিছু বলে না, দেখেছেন প্রমাণ করে দেয় আবার পুলিশ যে কেউ কিছু দেখে নাই, কোনো অভিযোগ নাই, আমরা কিভাবে কি করব। আর তখন তো, যেটা আপনি বললেন, তখন তো আর সোশ্যাল মিডিয়া ছিল না, স্মার্টফোন ছিল না, এইটা তো আপনার ভাইরাল হয়, এটা তো আর কোনো অভিযোগ লাগে না, এফআইআর করতে কিচ্ছু করতে হয় না, এটা তো পুলিশ এই সূত্র ধরেই গিয়ে ওদেরকে ধরবে, কিন্তু ধরছে না। আমি ওই লোকটার জন্য, বিশ্বাস করেন বাড়ি ভাই, আমি ভিডিও চিত্রটি একবার চিন্তা করছিলাম, আমি ওই কথাটা আমার বুক ফেটে গেছে। আল্লাহ তুই দেখিস একজন মানুষ অসহায় হলে, উনিও বুঝে গেছে যে অন্যরা দেখতেছে, পাবলিক দেখতেছে, কেউ কিছু করতেছে না, প্রশাসন কিছু করবে না, যে আল্লাহ তুই দেখিস। আমি ভিডিও চিত্র বললাম, আমি শেয়ার করতে পারি নাই, আমি নিতে পারি নাই, আমি পোস্ট দিয়েছি, করেছি স্থির চিত্র ছবি দিয়ে।
আমরা কোথায় আছি, কোথায় যাচ্ছি, কোথায় বাস করছি, মানবতা কোথায়, মানুষ কোথায়, আমার আর কোনো ইয়ের মধ্যে নাই বাড়ি ভাই। অনেক মানুষ ভাই এখানে এসে এই প্রসঙ্গে তাদের মতামত তুলে ধরেছেন। একজন বলেছেন, এখন কি, তার নাম মাহমুদ হাসান বিপু, এখন কি কারোর আসমান কাঁপে না? এবং হ্যাঁ, সাংবাদিকের নাম উল্লেখ, হ্যাঁ, একজন ঠিক আছে, সাংবাদিকের নাম, ভালো বলেছেন উনি। এখন কি আসমান কাঁপে না? একজন সাংবাদিকের নাম উল্লেখ করে, নামটা আমি রিপোর্ট করে যাচ্ছি, মতন সাংবাদিকরা কি টিনের চশমা পরে আছেন? বাড়ি ভাই, মানবাধিকার কোথায়? মানবাধিকার কি মারা গিয়েছে? আরেকজন হচ্ছে মৃণাল ঢালি, তিনি লিখেছেন, বাংলাদেশে আমি যাহা দেখি, লোক দেখি, মানুষ দেখি না। হ্যাঁ, মানুষ নাই, কত মানুষ হতাশা নাই। দেখে, এই লোকটা, কত আমরা যদি হতাশা দেখে। নিরপেক্ষভাবে যদি এইটাও বলি যে এই লোকটার কোনো 5ই অগাস্ট কি, ছাত্র জনতার আন্দোলন, ইউনূস, ফ্যাসিবাদ, স্বৈরাচার, এই সেই, জুলাই, জুলাই না আমি বলি ঝুলাই, এই লোকটার কি কোনো সম্পৃক্ততা ছিল? এই লোকটা কি কিছু জানে? এই ধরনের লোক কোনোদিন এই ধরনের কোন রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে জড়ায়? কোনোদিন না। এটা আমরা সব প্রত্যেকে ভালো করে জানি। এরা খেয়ে না খেয়ে থাকে, এরা গাছের নিচে, এরা খালের পারে, নদীর পারে, বুকা মানুষ, এদের কোনো চাহিদা নাই, এদের কোনো লোভ নাই, এরা পরোপকারী মানুষ, এরা আধ্যাত্মিক ভাবনার জগতের মানুষ, এরা সাধু, এরা সন্ন্যাসী। এই লোকটার কোনো অপরাধ নাই, ওরা বেছে বেছে এই ধরনের লোককে ধরছে, এই কাজটা করছে, তামাশা বানিয়ে ফেলছে। এই যে আগের কথা যার কমেন্টটা বললেন, যে আমিও দেখলাম ওই কালকের ভিডিও, অনেকে কিন্তু যে ভিডিও করেছে সেও একজন দর্শক, বাইরের লোকজনকে ওইভাবে দেখায় নাই, তারপরেও দেখতে পারলাম যে চতুর্দিকে কিন্তু মানুষ আছে। যে 3টা লোক এইটা করছে, কেউ কিন্তু কোনো কিছু বলছে না, কোনো বাধা দিচ্ছে না, প্রতিবাদ করছে না, প্রতিহত করছে না। পরে এই সন্ন্যাসীর সাধুর আরেকটা কথায় উনি বলল, আরেকটা অসহায়ত্বের কথা বললো, এটাও মানে খুবই কষ্টকর, নিতে কষ্ট হয়, যে আমি ওই সময় ওরা 10 জন, আমি একা কিছু করতে পারি না, আমি বেহুশ হয়ে গেছিলাম। তার বয়স, তার শারীরিক গঠন, জীর্ণ শীর্ণ একটা মানুষ, তার পক্ষে তো কিছুই করার ছিল না ওই সময়। না আমরা না কিন্তু না, বলতেছে বেহুশ হয়েছে কিনা উনি জানি না, বাট এই সময়, এই ধরনের সময়, ওই ধরনের সময়ে বেহুশ না হইলেও তো মানুষের জ্ঞান আর মানে ব্রেইন আর কাজ করার কথা না। বলছে, উনি বলছে যে আমি বেহুশ হয়ে গেছিলাম। আমরা আসলে ভাই এই আলাপের সুযোগটা পেয়েছি, অনেক ধন্যবাদ। বিষয়টা অনেক শেয়ার, অনেক মানুষ এখানে যোগ দিচ্ছেন। আপনার বঙ্গশত্রু, জি, বঙ্গশত্রু কিন্তু এখন নিউ ইয়র্কে, আপনি তাকে তাকে ফলো করছেন প্রতিদিন? হ্যাঁ, মোটামুটি ফলো করছি। আমাদের জয় বাংলার লোকজন ভালোই আপ্যায়ন করছে, আরো করা উচিত। তারপরে তারা তো গুজব ছড়াচ্ছে, ওই যে ছেলে মিজানুর রহমান, মানে ব্রিটিশ আমেরিকান পুলিশ তো ডিম ছুড়লে ছুড়লে কিচ্ছু হয় না, শারীরিক ভাবে যদি কোনো না করে, এটা কোনো ফৌজদারি মামলা হয় না, কিচ্ছু হয় না। তো তারা তো এফবিআই ধরে নিয়ে গেছে, হ্যান করেছে, তেন করেছে, কমপ্লেন করেছে, তাকে নেওয়া হয়েছে, তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আর নিউ ইয়র্কের সামনে আমাদের মানে জয় বাংলার সৈনিকেরা তো আছে, বঙ্গবন্ধু সৈনিকেরা আছে, আমি ফলো করছি। কত বেহায়া একটা লোক, এইখানে ভাতিজি কেউ নিয়ে গেছে সাথে, মির্জা ফখরুল ইসলাম তার অফিসে তার যে প্রেস টিম আছে, যেটা 5 জনের একটা টিম, হ্যাঁ, হ্যাঁ, প্রেস টিম অফিস তালা মেরে পুরা 5 জনই চলে গেছে সেখানে। হ্যাঁ, 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 শেখ হাসিনাকে নিয়ে অনেক বড় বড় কথা বলতো, চফরচঙ্কি, 50 জন থাকে, 60 জন থাকে, 70 জন থাকে, এই থাকে সেই থাকে। তখন তো একটা সরকার ছিল, মন্ত্রী ছিল,
আমাদের দেশে মন্ত্রীও থাকে 50-60 জনের উপরে। এখন আমি জানতাম 58 জন বাড়ি ভাই, কালকে আমি খবর পেলাম 104 জন তাদের দলে। 104 জন টিআইবি এই বিষয়টা সামনে এসেছে টিআইবি, এবং আনার পরে প্রেস সচিব বলেছেন অতজন হচ্ছেন নিরাপত্তা কর্মী, হ্যাঁ, বড় নিরাপত্তা কর্মী। আওয়ামী লীগের হুমকির প্রেক্ষিতে নাকি এত বড় নিরাপত্তা টিম নিতে হয়েছে। আমাদের নিরাপত্তার লোকজন যখন অস্ট্রেলিয়া আসে, আমেরিকা যায়, ইংল্যান্ডে যায়, তাদের সিকিউর দেশ, এগুলো সিকিউর দেশ। আমাদের এই লোকগুলো আনসারের মতো ঘোরাফেরা ছাড়া কোনো কাজ নেই কিন্তু। না 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 তারপরে দেখেন এই ইউনূস, এই বঙ্গশত্রু আরেকটা কাজ করছে, এইগুলা বলে ফেলি। সে বলছে ট্রাম্পের অভ্যর্থনা সভায় গেছে, ট্রাম্পের সংবর্ধনা সভায় গেছে। ভুয়া একটা নিউজ প্রচার করা হয়েছে, ছবি দেওয়া হয়েছে। ট্রাম্পের সংবর্ধনা সভায় যদি সে গিয়ে থাকে, ট্রাম্পের সাথে তো ছবি থাকবে, কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ছবি আছে, বৈঠক করেছে, ছবি আছে। এখন পর্যন্ত ইউনূসের সাথে ট্রাম্পের কোনো ছবি নাই। আর সংবর্ধনা সভায় যেটা গেছে ওইটার ছবি গেছে কিন্তু গুয়েতেরে, যাকে নিছিল ওই যে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে বলছিল আগামী রোজার ঈদ কিন্তু আপনারা ইয়েতে করবেন, ওই মায়ানমারে করবেন আপনার দেশে। পরে আরো 2 লাখের বেশি চলে আসছে রোহিঙ্গা, একজনও যায় নাই। ওই গুয়েতের মহাসচিব, যেটা ইউনাইটেড নেশনের একটা পাপেট, ওর সাথে ছবি। তো ট্রাম্পের সংবর্ধনা অভ্যর্থনা সবাই যদি সে যোগ দান করে বঙ্গশত্রু, ছবি তো থাকবে ট্রাম্পের সাথে, তার ছবি না। সাধারণত এটা ঘটনা হচ্ছে, আমেরিকান প্রেসিডেন্ট প্রতি বছর কিন্তু জাতিসংঘ অধিবেশনের সময় সারা পৃথিবীর যত সরকার প্রধান আসে তাদেরকে একটা ডিনার দেন। হ্যাঁ, এই ডিনারও ট্রাম্পের কাছে যেতে পারবে কারা, এটা ঠিক করা থাকে কিন্তু। হ্যাঁ, যেমন আপনি আগের বার যখন উনি গেলেন, জো বাইডেন যেহেতু ছিল প্রেসিডেন্ট, ডেমোক্রেটদের সাথে যেহেতু ইউনূসের একটা ভালো সম্পর্ক ছিল, জো বাইডেন পর্যন্ত যেতে পারছেন সেটা। কিন্তু এইবার ওই ট্রাম্পের আশেপাশে যাওয়ার লোকজন যেতে পারেন নাই বলে তার সাথে কোনো ছবি নাই। এইগুলা আমাদের মতো দেশ যাওয়া বেশ কঠিন, কিন্তু এটাই বাস্তব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মেনে দিলাম। ট্রাম্প মুসলিম দেশের মুসলিম নেতাদের সাথে একটা বৈঠক করেছে, এইখানে বঙ্গশত্রু নাই কেন? আপনি ছবিটি কি দেখেছেন? প্রায় 30 জন মুসলিম নেতা। দাওয়াত দেওয়া হয়নি, ওইটার কোনো ব্যাখ্যাও নাই। কিন্তু বাস্তবটা হচ্ছে, উনি হয়তো বলতেও পারতেন যে আমি তো একজন ধর্ম নিরপেক্ষ মানুষ, আমি একজন মুসলিম ওইখানে আমি ছিলাম না। কোনো ব্যাখ্যা নেই কিন্তু কিন্তু আরেকটা এটা সত্যতা আমি এখনো বের করতে পারি নাই, যে জাতিসংঘ সাধারণ অধিবেশন যখন অনুষ্ঠিত হয় প্রতিবার, তখন সব দেশের, জাতিসংঘের অন্তর্ভুক্ত যত সদস্য দেশ আছে সব দেশের পতাকা থাকে। এইবার বাংলাদেশের পতাকা নাই। আরেকটা যে চোখে পড়ছে আপনার, সাউথ কোরিয়ার একজন নেত্রী একটা অনুষ্ঠানে ইউনূস যখন পরিচয় করে আক্তারকে যখন পরিচয় করে দেন, ওই ভদ্রমহিলা কিন্তু আক্তারের দাদির বয়সী হবে, বয়স্ক একটা মহিলা। হ্যাঁ, দাদির বয়সী একটা মহিলা হ্যান্ডশেক করে না, সে বুকে হাত দেয়, তো সাথে সাথে কিন্তু ওই মহিলাও তাড়াতাড়ি উনিও বুকে হাত দিয়ে ফেলছে। সে শো করলো। বলেন কি বলছিলেন? না, আমি ছবিটা দেখেছি, ভিডিও চিত্রও দেখেছি। এইদিকে ইউনূস, ওই যে জারানা তারা এক মেয়ে আছে, ওর সাথে ইয়ে করতেছে, এই অভদ্র ছেলেটা, ওই মহিলা কিন্তু দাদির বয়সী, নানির বয়সী মহিলা, মার থেকেও বয়স, সৌজন্য বুঝটাও জানে না। সে হাত সরায়, বুকে হাত দিয়ে দিছে, মহিলাও ইয়ে করছে, সে বসে গেছে। এইটা হচ্ছে ইউনূসের সফর সঙ্গী, এইটা হচ্ছে চিলড্রেন্স পার্টি দিয়ে কত বড় অসম্মানজনক বেয়াদবি করলো। এইটা আমি দেখেছি, ভিডিও চিত্রও দেখেছি, ছবিও দেখেছি। এরা আগামীতে বাংলাদেশের নেতৃত্বে আসতে চায়।
বাংলা নেতৃত্বে আসতে চায় মানে হচ্ছে সারা পৃথিবীর মানুষের সাথে তাদের ওঠা বসা করতে হবে। কিন্তু এই যে বিগিনিংটা ভালো হলো না তার। এরে নিয়ে গেছে ইউনূস, বঙ্গশত্রু। এখন বঙ্গশত্রুর লেভেলটা আপনি চিন্তা করেন, কাদের সাথে তার উঠা বসা, কাদের সাথে চলাফেরা, বেসিক কার্টেসি জানে না। আর আপনি যেটা বললেন যে সিকিউরিটির কথা, আমেরিকান প্রেসিডেন্ট যখন যায় আমাদের মতো দেশে, যদিও আমি থার্ড ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড, ফার্স্ট ওয়ার্ল্ড বিশ্বাস করি না, অনুন্নত দেশ, উন্নয়নশীল দেশ, এইভাবে আমি দেখি বিষয়টা। আমাদের দেশের মতো দেশে, আফ্রিকার দেশে, এশিয়ার কোন দেশে আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট তারা নিরাপত্তা করে না, সেফ করে না, নিরাপদ। আমাদের ক্লিন্টন যখন বাংলাদেশে আসছে তখন আমেরিকান গোয়েন্দাদের, আমেরিকান সিকিউরিটির কয়েকটা স্তর পরে ছিল বাংলাদেশ আর্মি। এক্স্যাক্টলি এই ঝটিকা সফরে বারাক ওবামাও গিয়েছিল, একই অবস্থা। তাদের দরকার আছে, এটা আমি মানি। তারা নিরাপদ ফিল করে না, করার কথাও না, এটা দিতে পারবে না। বাংলাদেশের মতো দেশ ইয়েকে দিতে পারবে না, তারা এটা মানবেও না, নেবে না। বাংলাদেশ যখন আমেরিকান প্রেসিডেন্ট আসছে, ওই ইভেন্টটা আমি কিন্তু এজ এ জার্নালিস্ট আমরা কভার করেছিলাম। তো ওই সময় মজার কিছু ঘটনা আছে, যেমন উনি তো আসলে দিল্লিতে আসছিল, দিল্লি থেকে ওয়ান ফাইন মর্নিং উনি ঢাকায় আসলো, বিকালে চলে গেল সেখানে। তখন বাংলাদেশ কিন্তু রিকোয়েস্ট করেছিল যে এক রাত্রে যাতে বাংলাদেশে উনি থাকেন। তো আমেরিকানরা তখন ভদ্রতাবশত বলেছে যে না, প্রেসিডেন্ট খুব বিজি শিডিউল, উনি থাকতে পারবেন না। আসলে আমরা যেহেতু আমেরিকান প্রেসিডেন্টের ট্যুর কভার করার কোনো অভিজ্ঞতা নাই, আমাদের গভর্নমেন্টেরও নাই, আমেরিকান প্রেসিডেন্ট আসবেন এর জন্য 3 মাস আগে দিল্লির 5 স্টার হোটেলে 300 রুম বুক করা হয়েছে, মানে অ্যাডভান্স সিকিউরিটি টিমের জন্য 3 মাস আগে। কিন্তু তখন বাংলাদেশে কিন্তু ওই সময় 300টা অতগুলো 5 স্টার হোটেল তো ছিল না, তখন 300টা রুমও ছিল না। হ্যাঁ, এর জন্য তারা ওইটা করে নিয়েছিল। তারা হোটেল সোনারগাঁয়ে উনি উঠেছিলেন। সোনারগাঁয়ে কিন্তু বাংলাদেশের প্রাইম মিনিস্টার, তখন খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী, এরা কিন্তু সোনারগাঁয়ে গিয়ে তার সাথে দেখা করেছেন, আমেরিকান প্রেসিডেন্টের সাথে। উনি আমাদের প্রাইম মিনিস্টার অফিসেও আসেন নাই, কিন্তু উনি সাভারে জয়পাড়া একটা গ্রামে গ্রামীণ ব্যাংক এবং ব্রেকের কার্যক্রম দেখতে যাবার কথা ছিল, তারা এই প্রোগ্রামটাও ক্যান্সেল করে আমেরিকান এমবাসিতে এই পুরো গ্রামটা তুলে আনা হয়েছিল। কারা কারা আর্টিস্ট কে গান গাইবে, কে পিঠা করবে, পুরো বিষয়টা এইভাবে তুলে আনা হয়েছিল। এমন আর কি আমাদের সিকিউরিটিকে তারা মোটেই ট্রাস্ট করে না, এটা বাস্তব কিন্তু আমাদের জন্য। অবশ্যই এখানে 104 জনের নিয়ে গেছে। এটা আজকে বেশি সময় থাকা যাবে না বাড়ি ভাই, পরে আবার কথা বলবো আপনার সাথে। এইভাবে চলবে, কথা চলমান থাকবে, কলম চলবে, কথা চলবে। এই 104 জন নিয়ে গ্র্যান্ড হায়াতে থাকছে তো নিউ ইয়র্কে। প্রতিদিন আমাদের বঙ্গবন্ধুর সৈনিক মুজিব সেনারা উপস্থিত আছে।